আজকে আমরা এই মিলন মেলা কেন এখানে ডেকেছি, দীর্ঘ অনেক দিন হয়ে গেল আমাদের মাঝে যোগাযোগ অনেকটা বিচ্ছিন্নই হয়ে গেছিল, কিন্তু আপনারা জানেন, আপনারা সকলে আমাদের প্রচুর সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ব্যানারকে যে আপনারা এত ভালোবাসেন তার প্রমাণ গত ইলেকশনে আমরা পরিলক্ষিত করি। আমরা 23 জনের মধ্যে আমরা 15 জন জয়ী হই। এটা কিন্তু আপনাদেরই চেষ্টার ফসল। এর জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ দিয়েই শেষ করা যাবে না। আমরা এটা স্মরণ করি সবসময়। আমাদের মধ্যে আলোচনা হয়, সত্যি আমাদের জেনারেল বডি মেম্বাররা আমাদের সত্যি এতটা ভালোবাসে যে এত আমাদের অনেক বাধা বিপত্তির মধ্যেও আপনারা আমাদের এই 23 জনের মধ্যে 15 জনকে জয়ী করেছিলেন। এটা আসলেই বিশ্বাস করার মতো না। আপনারা তো জানেন আমরা গত ইলেকশনে কিভাবে আমরা সব আমি নাম করতে চাইনি, আপনারা তো সবই জানেন। হয়তো আপনারা জানেন যে আমরা কতটা বাধা বিপত্তির মধ্যে আমরা এই ইলেকশনটা করেছিলাম। আমরা ঘরে থাকতে পারিনি। ডিজিএফআই এনএসআই এগুলার যে বাড়িতে আমি প্রায় 18 দিন আমি ঘুমাতে পারিনি এদের ইয়েতে। অথচ আমরা 23 জনের মধ্যে আপনারা আমাদের 15 জনকে জয়ী করেছেন। এর জন্য আমরা চিরকৃতজ্ঞ। আজকের এই মিলন মেলা অনুষ্ঠানটি সত্যি আর একটা উদাহরণ হয়ে থাকবে ইনশাআল্লাহ। আজকের এই মিলন মেলাটি আপনারা শুনলে অবাক হবেন। আজকের এই মিলন মেলাটায়ও কিছু কুচক্রী আমাদের এই মিলন মেলাটাকে বাধা সৃষ্টি করে। গত রাত থেকে আমাদের এই হলটাও কিন্তু ক্যান্সেল করে দিয়েছিল। আপনারা শুনলে অবাক হবেন যে আজকে আপনাদের এই দাওয়াত নাকি আমরা ফ্যাসিস্ট জঙ্গি এদের দাওয়াত করেছি, এখানে একটা গোপন মিটিং হবে এই বলে কমপ্লেন করে রমনা থানা, তারপরে আপনার ডিসি অফিস, বিভিন্ন ইয়েতে এগুলো কমপ্লেন করেছে। তারপরে ওনারা আমাদের রাত্রে থেকেই ডাকাডাকি শুরু করছে। তো আমরা গিয়ে জিনিসটা বললাম যে আমরা ব্যবসায়ীদের একটা মিলন মেলা করব, এটা কোনো রাজনৈতিক কোনো আলোচনা এখানে হবে না, এই মর্মে আমরা অঙ্গীকার দিয়ে তারপরে ওসি সাহেবের সাথে, রমনা থানার ওসি সাহেব ফারুক সাহেব ওনার নাম, তারপরে আরও যাই হোক উপর লেভেলেও আমরা ওনাদের সাথে মিটিং করে পরে এটা এই ইয়ের পিজির যে প্রক্টর ওনার সাথেও মিটিং করে সকাল থেকে 3 জায়গায় মিটিং করছি যে এটা করার দেখেন আমরা দাওয়াত করছি, এটা ব্যবসায়ী সংগঠন, এটা বাংলাদেশের সর্বোচ্চ সংগঠন এফবিসিসিআই, এখানে সকল শিল্পপতি এবং ট্রেডাররা আসবে, আমরা তাদের দাওয়াত করেছি। কাজে এটা কখনোই জানি ভণ্ডুল না হয়, এটা আমাদের দেশের ইজ্জতের ব্যাপার। কাজেই আপনি এটা অবশ্যই অর্ডার দেন। তো যাই হোক, আমাদের কথা ওরা বিশ্বাস করছে এবং ওনাদের সাথে আমাদের কথা বলার পরে ওনারা জানতে পারছে যে না আসলে এটা কেউ ওরা নামও বললো যে এই মানুষগুলো আপনাদের এগেনস্টে করছে। আমরা যে এরা তো গত ইলেকশনেও তাই করেছিল। তারা যাদের বলছেন ফ্যাসিস্ট, তাদের সাথে তাদের এজেন্ট হয়েছিল, তাদের এজেন্ট হয়ে তাদের ভোট করিয়েছে, অথচ আমাদের ফ্যাসিস্ট বলে। এটা আপনারা নিজেরা যাচাই করেন। তো যাই হোক, আমি আর এই ব্যাপারে বাড়াতে চাই না। আপনাদের পরে মারাপন দিলাম, আপনারা এর বিচার করবেন। এই সব কিছুই তো একসময় আপনারা ব্যালট দিয়ে বিচার করে দেবেন ইনশাআল্লাহ। আমাদের যে প্রতিটা পদে পদে আমাদের বাধা হয়ে দাঁড়ায়। এর আগের বারও তো আপনাদের বললাম আমাদের নমিনেশনই কিনতে দিচ্ছিল না, আর এইবার আমরা
এবারও আমরা ফ্যাসিস্ট বলে আমাদের মিটিং বন্ধ করে দিতে চাচ্ছিল। যাই হোক, আপনাদের পরে আমার এই বিচার আপনারাই করবেন ইনশাল্লাহ। আমি আপনাদের এইভাবে যে কষ্ট করে এসেছেন এর জন্যে আপনাদের আবারও ধন্যবাদ জানাই। আর গত জানুয়ারি 9 তারিখে আপনারা জানেন, গত জানুয়ারির 9 তারিখে একটা গভর্নমেন্ট একটা আইন ইমপ্লিমেন্ট করে যে ভ্যাট 7.5% দিতে হবে হঠাৎ করে, যেটা ছিল আমাদের ব্যবসায়ীদের কাছে খুবই অযৌক্তিক। আপনারা অনেকেই দেখেছেন। আমি তারপরে আমরা আমাদের সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতাদের সাথে আমি 10 তারিখে বসে পড়ি, ওনাদের সাথে আলোচনা করে যে এটা একটা ব্যবস্থা করা দরকার। তো আমাদের সাথে ছিল বিভিন্ন নবপুরের যত পুরানো ঢাকার অ্যাসোসিয়েশনগুলো, মালিক সমিতির, এখানে আমার সেক্রেটারি সাহেব, ওই কমিটির সেক্রেটারি সাহেবও আছেন, আমাদের শহীদ ভাই, উনি, আমি আহ্বায়ক ছিলাম, উনি সেক্রেটারি ছিলেন। আমরা আমাদের সব ডিরেক্টররা আমরা সবাই মিলে এই সংগ্রামটা ব্যবসায়ীদের সাথে একতা হয়ে আমরা করেছিলাম। এমনকি যে আমাদের মামুন ভাইও ছিল, হ্যাঁ, মামুন ভাইও অনেক সহযোগিতা করছে, অনেক লোকজন পাঠিয়েছে, যিনি এখন আমাদের মানে এখানে উপস্থিত আছেন। হ্যাঁ, যাই হোক, সব ব্যবসায়ীরাই ছিল, অনেকেরই আমি নাম বলতে চাচ্ছি না এই মুহূর্তে। হ্যাঁ, খুবই সহযোগিতা করছে, যার ফলে সেই নবম মিটিং, আমরা পরপর 9টা মিটিং করি এনবিআরের সাথে, চেয়ারম্যান এবং মেম্বারদের সাথে। সেই মিটিংয়ে, নবম মিটিংয়ে আমরা ওটা সাকসেস হই এবং ব্যবসায়ীদের আগের ভ্যাটেই আমরা জুন পর্যন্ত পরিশোধ করার ব্যবস্থা করি। সেটাতে ব্যবসায়ীরা প্রায় 6,000 কোটি টাকা পেয়েছে, তারা মানে সাহায্য পেয়েছে। এই হচ্ছে একটা ঘটনা। তারপরে আমি দেখবেন, আপনি মিডিয়াতেও দেখতে পারেন এবং পত্র পত্রিকায় সবসময় আমি যখনই কোনো ব্যবসায়ীদের কোনো অসুবিধা দেখি যে এগুলাই ব্যবসায়ীদের বিজনেসের অসুবিধা হবে, তখনই কিন্তু আমি লেখালেখি করি। আমি কিন্তু এই ব্যাপারে কোনো ভয় করি না, নিজের প্রতি আমার কোনো ভয়ও নেই যে আমি ব্যবসায়ীদের জন্য, আজকে আমাকে ব্যবসায়ীরা আমাকে মানে এই পদ মানে আমি নেতা, কখনো নেতা মনে করি না। আমি আপনাদের একজন প্রতিনিধি হিসাবে কাজ করতে চাই, আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। এবং আপনার যখনই কোনো ট্যাক্স, ভ্যাট এবং পোর্টের কোনো খরচা বাড়িয়ে দেয়, তখনই কিন্তু আমি খুবই প্রতিবাদী হয়ে পড়ি। তো যাই হোক, আপনি দেখবেন বিভিন্ন পত্র পত্রিকায় আমার লেখা আছে যে এইভাবে যদি বাড়াতে থাকে তাহলে এমনিতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত। ডলারের দাম বৃদ্ধি হচ্ছে অনেক, বর্তমান তো আকাশচুম্বী ডলারের দাম, ডলারও ঠিকমতো অ্যাভেলেবেল না, অনেক ব্যাংক ঠিকমতো এলসিও করতে পারে না। আর অর্থনীতির খুবই দুর্বল অবস্থায় বাংলাদেশে চলছে। হ্যাঁ, সব কিছুই তো আপনাদের জানা। তো আমি বলতে চাই যে যদি দেশের অর্থনীতির চাকা ব্যবসায়ীরাই চালিকা শক্তি এবং ব্যবসায়ীরাই অর্থনীতির চাকাকে ঘোরাবে এবং ব্যবসায়ীদের প্রতি গভর্নমেন্টের চরম মনোযোগী হওয়া উচিত। আমি এই মর্মে সরকারকে বলতে চাই যে ব্যবসায়ীরা যাতে স্বাচ্ছন্দ্যভাবে ব্যবসা করতে পারে এবং তাদের প্রতি খেয়াল রাখা দরকার। আর আপনারা আমাদের পাশে থাকবেন, আপনাদের নিয়ে আমরা আগামী পথ চলবো ইনশাল্লাহ। যে কোনো সুবিধায় আমরা আপনাদের সাথে নিয়ে আমরা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ব, এই মর্মে আমি আপনাদের সাথে ওয়াদা করছি। আর এই বলে আমি আপনাদের আশ্বস্ত করছি যে কোনো ব্যাপারে আপনাদের সুবিধাগুলো তুলে ধরবেন। আমরা আমাদের সম্মিলিত ব্যবসায়ী পরিষদ আপনাদের পাশে থাকবে, ব্যবসায়ী মহলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, এই ব্যাপারে আমাদের কোনো কার্পণ্যতা নাই। তো
আমাদের এই সম্মিলিত ব্যবসায়ী পরিষদকে হাতকে মজবুত করবেন এবং এদের খেয়াল রাখবেন এবং আমাদের যারা ক্যান্ডিডেট তাদের জন্য দোয়া করবেন, তাদের ভোট দিয়ে তাদের জয়যুক্ত করবেন ইনশাল্লাহ আবারও। আর আমি আর বেশি দীর্ঘায়িত করতে চাইনি, আপনারা অনেক কষ্ট করে এসছেন, আপনারা অনেক ভালো থাকেন দোয়া করি। সবশেষে আমার ব্যবসায়ী ভাইদের এর প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা থাকলো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, ফি আমানিল্লাহ।